মধ্যপ্রাচ্যের ইতিহাসের অন্যতম সবচেয়ে বড় সংকট এখন বাস্তবে সংঘটিত হচ্ছে। ইরান শুধু আঞ্চলিক স্তরে না, সারা বিশ্বে উত্তেজনা সৃষ্টি করছে। ড্রোন হামলা, ক্ষেপণাস্ত্র আক্রমণ এবং মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে প্রতিরোধ করে তোলা। নমস্কার, আমি প্রসেনজিৎ। আজকে আমরা ইরান, ইসরায়েল ও আমেরিকা নিয়ে কথা বলবো। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে পাশে থাকুন। আজ আমরা বিশ্লেষণ করব ইরানের বর্তমান আক্রমণের বাস্তবতা, সর্বোচ্চ নেতার পরিণতি, তিনি কি বেঁচে আছেন নাকি মারা গেছেন, ইরানের অস্ত্র ভাণ্ডার, তাদের যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা, এছাড়া ভবিষ্যৎ সংঘাত এবং শেষে কে জিতবে। বর্তমান ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ সামরিক অভিযান চালাচ্ছে, যা সম্প্রসারিত সংঘাত রূপ নিয়েছে। সামরিক সূত্রের দাবি অনুযায়ী এই অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি নিহত হয়েছেন এবং ইরানের শীর্ষ পর্যায়ে রাজনৈতিক ও সামরিক নেতারা লক্ষ্যবস্তুতে মারাত্মক ক্ষতি হয়েছে। এই হামলা শুরু মূলত ইরানের বিরোধিতার কারণে, যখন ইসরায়েল ও মার্কিন বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও সামরিক অবকাঠামোর প্রতিরোধকমূলক হামলা চালায়। পরবর্তীতে এই সংঘাত এখন একাধিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যার ফলে বর্তমান পরিস্থিতি অনুযায়ী শুধু সীমিত আঞ্চলিক সংঘাত নয়, এটি বিস্তর যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করছে। ইরান এখন ড্রোন সহ বিভিন্ন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যুদ্ধর পরিস্থিতি গভীর করছে। বিশেষ করে তাদের ড্রোনগুলো, যেমন শাহেদ শৃঙ্খল ড্রোন, বহু গন্তব্যে হামলা চালাতে সক্ষম। দেশের সামরিক বাহিনী সেগুলো ব্যবহার করে ইসরায়েল এবং মার্কিন সহযোগীদের ঘাঁটিগুলোর দিকে আক্রমণ চালাচ্ছে। এই ড্রোনগুলো সাধারণত অনেকগুলো একসাথে পাঠিয়ে প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়। তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ও অন্যান্য অঞ্চলে প্রচুর ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করলেও কিছু সফল হামলা হয়েছে, যেখানে বেসামরিক ও সামরিক অবকাঠামোর উপরে ক্ষতি সাধিত হয়েছে। ইরানের হামলা শুধু ইসরায়েল পর্যন্ত সীমাবদ্ধ নয়, এই বলয়টি দ্রুত সরাসরি মার্কিন সেনারা অবস্থানরত ঘাঁটিগুলোতে টার্গেট করেছে। বহু ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে, যার ফলে কিছু ক্ষতি ও কিছু প্রতিরক্ষা সাফল্য হয়েছে। এই হামলা শুধু ইরান সরকারের সরাসরি নির্দেশে হচ্ছে না, ইরানের সঙ্গে সংযুক্ত হয়ে বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠীও যুক্ত হয়ে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা করছে, যার ফলে সিরিয়ার ও ইরাকের অন্যান্য অঞ্চলে হামলার মাত্রা বৃদ্ধি পাচ্ছে। সাম্প্রতিক আন্তর্জাতিক সংবাদে বলা হয়েছে যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল আলী খামেনিকে মার্কিন ও ইসরায়েলের যৌথ অভিযান চলাকালীন হত্যা করা হয়েছে এবং ইরানের 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এই ঘটনা বিশ্ব রাজনীতিতে এক বিরাট প্রভাব ফেলেছে। ইরান সরকারের নেতৃত্বে বিশাল শূন্যতা ও উত্তেজনা দেখা দিয়েছে। কিন্তু বর্তমান সময়ে কিছু ফেক নিউজ ছড়িয়ে পড়ছে, যেখানে দাবি করা হচ্ছে যে ইরানের শীর্ষ নেতা এখনও বেঁচে আছেন, তবে তার কোনো সত্যতা এখনও পাওয়া যায়নি। তার মানে তিনি আর নেই। ইরানের সামরিক কাঠামো সংগঠন প্রধান দুই ভাগে বিভক্ত করা হয়েছে: 1. ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, 2. ইসলামিক রিপাবলিক অফ ইরান আর্মি। তাদের গুরুত্বপূর্ণ যে অস্ত্রগুলো আছে সেগুলো ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, লক্ষাধিক ড্রোন, বিশেষ করে শাহেদ সিরিজ, নৌযুদ্ধযন্ত্র, ক্ষেপণাস্ত্র ভিত্তিক প্রস্তুতি ও স্থলবাহিনী ও কমান্ড ইউনিট। তাদের সক্রিয় সেনা আছে প্রায় 5,50,000 প্লাস এবং রিজার্ভ সদস্য প্রায় 3,50,000 প্লাস। এখানে রিজার্ভ সেনা বলতে যারা বর্তমান সেনাবাহিনীতে নেই, কিন্তু রাষ্ট্রীয় ডাক পড়লে তাদের আসাটা বাধ্যতামূলক, অর্থাৎ দীর্ঘমেয়াদী যুদ্ধে মানব শক্তির ঘাটতি দ্রুত হবে না। ইরান মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ মিসাইল শক্তি। তাদের প্রধান ক্ষেপণাস্ত্র শাহেদ 3, এর রেঞ্জ 200 কিলোমিটার, আনুমানিক শতাধিক আছে। আর আছে সেজিল, এর রেঞ্জ 2000 থেকে 2500 কিলোমিটার পর্যন্ত, এটা দ্রুত লঞ্চ করতে সক্ষম। 3 নম্বরে আছে ফেডস অন 0, স্বল্প পাল্লায় নির্ভুল হামলা, কয়েকশো ইউনিট আছে এইগুলোর। ধারণা করা হয় ইরানের মোট বিভিন্ন ধরনের ব্যালিস্টিক মিসাইলের সংখ্যা 1000-এরও বেশি আছে। ইরানের আসল আধুনিক শক্তি এখন ড্রোন। তাদের প্রধান ড্রোন শাহেদ 136 মুহাজির সিরিজ, আক্রমণ ও নজরদারি ড্রোন। ধারণা করা হয় ইরানের কাছে হাজার হাজার ড্রোন আছে, দ্রুত উৎপাদন সক্ষমতাও রয়েছে। তাদের বিমান বাহিনী, মোট যুদ্ধ বিমান আনুমানিক 300 থেকে 350টি, আর অনেক পুরনো যুদ্ধ বিমান আছে, যেমন F4, F14, MiG-29। প্রযুক্তিগতভাবে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের তুলনায় দুর্বল, কিন্তু প্রতিরক্ষা ও সীমিত হামলায় সক্ষম। তাদের নৌবাহিনীতে আছে দ্রুতগামী আক্রমণক নৌকা, এর সংখ্যা প্রায় শতাধিক, সাবমেরিন 20টির মতো ছোট ও মাঝারি, অ্যান্টিশিপ মিসাইল ইউনিট, ওজমুর প্রণালীতে বড় জাহাজকে হুমকি দেওয়ার মতো সক্ষমতা আছে।
তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেশীয় এয়ার ডিফেন্স সিস্টেম, রাশিয়ান S-300 সিস্টেম সীমিত সংখ্যায়। পুরো আকাশ পুরোপুরি সুরক্ষিত নয়, কিন্তু গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় সক্ষম। পরমাণু সক্ষমতা। নাতানস পারমাণবিক স্থাপনা। এটি ইরানের প্রধান ও সবচেয়ে বড় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। আর ফ্লোডো ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্ট বা ফ্লোডো জ্বালানি সমৃদ্ধকরণ কেন্দ্র, এটি কুম শহরের কাছে অবস্থিত একটি ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সুবিধা। ইরান আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র থাকার কথা স্বীকার করেনি, কিন্তু উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা রয়েছে। ইরান প্রচুর ড্রোন উৎপাদন করে শক্তি বিস্তৃত করেছে এবং এই ড্রোনগুলোকে ব্যবহার করে আধুনিক যুদ্ধ কৌশলে প্রয়োগ করছে, যেমন স্যাচুরেশন অ্যাটাক। ইরান স্বীকার করে চলেছে যে তারা পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে, কিন্তু সরাসরি কোনো পারমাণবিক বোমা থাকার কথা স্বীকার করেনি। যদিও আন্তর্জাতিক পরিদর্শন সংস্থা IAEA ইরানের কর্মসূচি পর্যবেক্ষণ করে আসছেন এবং 2025 সালে ইরানের নাতানস কেন্দ্রে ক্ষতি হওয়ার খবর এসেছে। এই পরমাণু কর্মসূচি এখন অঞ্চল ও বিশ্ব রাজনীতির বড় উত্তেজনার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই সংঘাত শুধুমাত্র এক বা দুই দেশের মধ্যে সীমাবদ্ধতা নয়, ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং আঞ্চলিক মিত্র শত্রুতার এগিয়ে এসেছে। বিশেষজ্ঞ মনে করেন এটি সীমিত কোনো যুদ্ধ নয়, কয়েক সপ্তাহ, পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধ বা কয়েক মাস হতে পারে। বড় আন্তর্জাতিক শক্তি জড়ালে অনেক দ্রুত ধ্বংসাত্মক রূপ নেবে। দীর্ঘমেয়াদী সংঘাত অঞ্চলে স্থায়ী অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। তবে প্রশ্ন একটাই, যে শেষ পর্যন্ত কে জিতবে? সরাসরি শক্তির ভিত্তিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রযুক্তিগতভাবে ইরানের তুলনায় অনেক শক্তিশালী, কিন্তু ইরান দীর্ঘ সময় অসম ও ড্রোন ভিত্তিক যুদ্ধ কৌশল ব্যবহার করে দীর্ঘমেয়াদী চাপ সৃষ্টি করতে পারে। ইরান হয়তো সরাসরি বড় শক্তিকে হারাতে পারবে না, কিন্তু যুদ্ধকে দীর্ঘ ও জটিল এবং ব্যয়বহুল করতে পারবে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করুন।